যারা মজলুম, যারা নির্যাতনের শিকার, যারা অথরিটি দ্বারা আক্রান্ত, তাদের প্রত্যেকেরই স্বর এবং সুর অভিন্ন। আমরা হয়তো একটা মানচিত্রের মধ্য দিয়ে সব কিছু বিবেচনা করার চেষ্টা করি। আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা প্রোটেস্টের আলাদা আলাদা ভাষা হয়তো, কিন্তু প্রত্যেকেই মজলুমরা প্রত্যেকেই কিন্তু জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়। সুতরাং খুব সাধারণ অর্থে যদি আন্দোলনের বা প্রতিবাদের ভাষার জায়গা থেকে বলি, নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা বা ফ্রান্স, আরও পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান, যে যারা মজলুম তাদের স্বর সুর অভিন্ন, সে জায়গায় একরকম। আরেকটা হচ্ছে নেপালের সঙ্গে যদি আপনি আরেকটা পার্থক্য দেখেন, নেপালের এই অভ্যুত্থানের পর বাংলাদেশের দিক থেকে যদি আপনি সেটাকে মূল্যায়ন করার কোনো জায়গা তৈরি করেন, তাহলে আপনাকে একটা পরিষ্কার জায়গায় একটা কনক্লুশন আসতে পারবেন। সেটা হচ্ছে নেপালের ঘটনার পরপরই বাংলাদেশের সবচেয়ে খুশি যারা হতে পারে তারা হচ্ছে আওয়ামী লীগ। কারণ হচ্ছে নেপালের ঘটনায় আপনি খেয়াল করলে দেখবেন যে সেখানে অল্প সংখ্যক প্রতিবাদকারী, কিন্তু বাংলাদেশের বিবেচনায় তুলনাই করুন না আপনি, কেন ওখানে কত কোটি মানুষ, 3 কোটি সম্ভবত, 3 কোটি মানুষ। সো এই সামান্য সংখ্যক মানুষের যেই তোপের মুখে সেখানকার শাসকরা পড়েছেন, অনেকে মারা গেছেন, প্রধানমন্ত্রীকে তারা হাতের কাছে পাননি, তার স্ত্রীকে পুড়িয়ে দেয়, আগুনে পুড়িয়েছে অর্থমন্ত্রীর কে রাস্তায় দেখলাম কিভাবে মানে কি করে দেয়াল ভেঙে ফেলার অবস্থা। সুতরাং ওই একই সময় আপনি আমার অর্থমন্ত্রীর অবস্থা চিন্তা করেন, যে সে খুশি হবে না যে আমার তো এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। সুতরাং নেপালের ঘটনার ইমিডিয়েটলি একটা রিয়েকশন আমাদের ভূখণ্ডে যদি আমরা চিন্তা করি, তাহলে আওয়ামী লীগ খুশি হবে যে তারা নেপালের চেয়েও অধিক সংখ্যক মানুষের প্রোটেস্টের মধ্যে পড়েও তারা রক্ষা পেয়েছে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সেখানে আপনার কত বছর ধরে তার সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, ঠিক কোন জায়গায় তার নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক আছে, তার সেখানে সবচেয়ে বেশি বড় প্রোটেস্ট হয়েছে কেন? দুর্নীতির কারণে। তার সেখানে এখনই একটা ইলেকশন করার মতো মেকানিজম অলমোস্ট আছে, তাই না? আর আমার এখানে কি হয়েছে, আমার এখানে 18 কোটি বা 20 কোটি মানুষের দেশে, মানে আপনি যদি জনসংখ্যার আনুপাতিক হারে বিবেচনা করেন, নেপালের সেই তুলনায় আমরা কত বড়। সেখানকার টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সিস, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কমপ্লিটলি ভেঙে পড়েছিল। কিন্তু একটা জিনিস আপনার মনে হয় ফয়েজ, আমি একটু জাস্ট আপনার আলোচনাটাকে আরেকটু প্রসারিত করার জন্য, নেপালে এই ধরনের গণঅভ্যুত্থানের পরে জেনজিরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় প্রতিনিধিত্ব নেয়। এটা আপনি কোনো কিছু আসলে এগুলি খুব অন্য আলাপ, যে সেখানে জেনজিরা কি করলো না করলো, জেনজিরা তাদের মধ্যে কেউ ক্ষমতায় যেতে চাইলো কিনা, তারা কেউ উপদেষ্টা হতে চাইলো কিনা, এটা দিয়ে আপনি কোনো কিছুই আসলে তুলনাও করতে পারেন না। তার মনস্তত্ত্ব কি, তার নেতৃত্ব কি, সেখানে জেনজিরা তো ইমিডিয়েটলি একজন প্রাইম মিনিস্টার চেয়েছে, যে তাদের আগের জেনারেশনের চেয়েছে না, তো সেটা অন্য আলাপ। এখন কে ক্ষমতায় গেল, কে ক্ষমতায় গেল না, নেপালকে দিয়ে আমার এখানে যদি আমি আপনার সারমর্ম করি, যে আমরা কেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনই একটা নির্বাচনের ডেট ঘোষণা করতে পারলাম না? ধরুন নেপালে যেই প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি যেই ডেটটা ঘোষণা করেছেন, আপনি নেপালের কাগজগুলি পড়েন, নেপালকে নিয়ে ইন্ডিয়া খুব বিস্তর লেভেলে কাভার করছে, এনডিটিভি প্রচুর নিউজ করছে, সেই নিউজগুলি পড়েন, আপনি দেখবেন যে সেখানে একটা কালেকটিভ ডিসিশনের মধ্যে আসা গেছে। এখানে আসা যাচ্ছে না সেটা। আমার এখানে তো আমরা কালেকটিভ ডিসিশনে কিছু আসতে পারিনি। আপনি মানেন না মানেন, আমরা একটা ট্রেন মিস করে গেছি। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যেই সরকারটা এখানে গঠন করা হয়েছে, সেই সরকারটা কমপ্লিটলি সরকার পরিচালনার সঙ্গে যে মানুষগুলির কোনো সম্পর্ক, ফেব্রুয়ারি না, মানে অগাস্টে সরকার পরিচালনার সঙ্গে যে মানুষগুলির কোনো সম্পর্ক নাই, যে মানুষগুলি কখনো সরকার চালায়নি, এমন কিছু মানুষকে আপনারা আস্থা রেখে, বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন। যদি আপনি সেই আস্থা বিশ্বাসের জায়গা থেকে দায়িত্ব দিয়ে থাকেন এবং তাদের উপরেই সব ছেড়ে দেন যে নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্তের জন্য, তখন কিন্তু আপনারা ছেড়ে দিয়েছিলেন। এই পলিটিক্যাল পার্টিগুলি, রাজনৈতিক নেতৃত্ব বসে সিদ্ধান্ত নিয়েছিল তারা সরকার গঠন কেমন হবে, সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্টের একটা অপিনিয়ন দরকার হবে, সে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই সরকারের মেয়াদ কতদিন হবে সেই সিদ্ধান্ত তারা নেননি। এই প্রেক্ষাপটে যখন একজন লোককে দায়িত্ব নিয়ে আপনি এনে দিলেন, সেই লোক দিয়েই কোনো সুনির্দিষ্ট ডেট বলতে পারে না আপনাকে, কারণ সে জানে না সে কিসের মধ্যে এসেছে। অতএব মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় এসে, দেখুন 4 মাসের মাথায় এসে উনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জুনের মধ্যে বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওনার সেই কমিটমেন্টের সঙ্গে এখন পর্যন্ত আমরা নির্বাচনের জন্য যে ফেব্রুয়ারিকে ধরে নিয়েছি এবং ফেব্রুয়ারিতে হচ্ছে বলে বিশ্বাস করছি, সেই জায়গাটা কি কোনো পরিবর্তন আছে? নেই, তার মধ্যেই হচ্ছে। সুতরাং আমরাও
নির্বাচনের বিষয়ে আমাদের যেহেতু সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল, পলিটিক্যাল পার্টিগুলি বসে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, সুতরাং এই সিদ্ধান্তটা আপনি ওইভাবে দেখতে হবে। এই জায়গায় যদি আমরা এই মূল্যায়নে যাই, নেপালের প্রাইম মিনিস্টার দায়িত্ব গ্রহণের পরেই সঙ্গে সঙ্গে 3 কোটি মানুষের দেশে যদি ঘোষণা করতে পারে আমার 20 কোটি মানুষের দেশের চিফ কেন পারলো না, এটা মূল্যায়ন করা। আমি ফুয়াদ ভাইয়ের কাছে যাওয়ার আগে সরাসরি একদম একটা প্রশ্ন, মানে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আদৌ কি কোনো শঙ্কার জায়গা আছে? আছে, ডেফিনেটলি আছে। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সিরিয়াস শঙ্কা আছে। সেই সংখ্যাটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু যখনই নির্বাচনের দিনক্ষণ বলছিলেন তখনই একটা কথা বারবার বলছিলেন যে আমাদের এই নির্বাচনকে ভেস্তে দেওয়ার জন্য একটা গ্রুপ সক্রিয়। তারা কারা আমরা সবাই জানি, পরাজিত পতিত স্বৈরাচার। তারা চেষ্টা করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচনটি হতে না পারে। তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে, তারা এখানে আমাদের বিনিয়োগ করছে, তারা বিপুল অর্থ। দেখুন আপনি এস আলম বসে মিটিং করছে যে কিভাবে এখানে বানচাল করা যায়, আপনি দেখুন কি কি প্রতিষ্ঠানগুলিকে কিভাবে নষ্ট করা যায়, কোন কোন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা যায়, পলিটিক্যাল লিডার যারা তাদেরকে নানানভাবে টার্গেট করছে, সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে নানানভাবে টার্গেট করছে। সুতরাং এখানে তো ওই সংখ্যাটা আছে, ওই সংখ্যার সঙ্গে আমাদের একটা দারুণ সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার জায়গাটা হচ্ছে আমাদের ক্রিয়াশীল যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই দলগুলি সবাই এই জায়গায় ঐক্যবদ্ধ যে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চাই। এটাই সবচেয়ে বড় শক্তি।